আমি এখন যেটা করব, আমাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মনীন্দ্রগুপ্তর কিছু রচনা থেকে পাঠ করা। এখন সমস্যা হচ্ছে, পাঠ করতে গেলে যেভাবে বাছাই করে বলা উচিত সেটা সময় সাপেক্ষ। সময় সাপেক্ষ মানে কি, মানে সময় নিয়ে বলা, সেটা অধ্যাপক আহমেদের বলার পরে অত্যন্ত বোরিং ব্যাপার হবে। আমার এই বাছাই করতে গিয়ে কতগুলো জিনিস মনে হয়েছে বলতে, এই বইটা যেটা অধ্যাপক আহমেদ বলছিলেন, এটা হয়তো অনেকের কাছেই আছে, না থাকলেও এর মধ্যে কিনে ফেলেছেন, অথবা কিনবো ভাবছেন। এই যে অক্ষয় মালবেরি, এটা যখন লেখা হয়েছে, এখানে তো 3টি পর্বে তার জীবনের 3টি স্তর, কিন্তু সেটা তারুণ্য পর্যন্তই বলা যায়, তাই তো? আমি ঠিক বলছি তো? শৈশব, তারপরে আরেকটু বড় হওয়া কৈশোর, তারপরে তরুণ, যুদ্ধে যাওয়া, তারপর ফিরে এসে তার আসল কাজ। এটি যখন উনি লিখছেন তখন কিন্তু তিনি তারুণ্য অতিক্রম করে এই লেখার কাজটি শুরু করেছেন। সেটাও আপনারা হয়তো অনেকের মধ্যে জেনে ফেলেছেন। তিলপাড়া ব্যারেজে সেখানে কাজ করতে গিয়ে একটা অদ্ভুত সুন্দর পরিবেশে এই লেখার সূত্রপাত হয়েছিল। কিন্তু এই অক্ষয় মালবেরি পড়ার পর যখন আমি কিছু কিছু কবিতা পড়তে শুরু করলাম আরো মন দিয়ে, তখন আমার মনে কিছু কিছু প্রশ্ন জাগলো। সেই প্রশ্নগুলোই আমি চেষ্টা করব কবিতা এবং অক্ষয় মালবেরির কিছু কিছু অংশ, তার সঙ্গে ইংরেজিতে যাকে রিলেট করা বলে, সত্যিই কি সেটা রিলেট করা যায়? কেন আবারও আমি বলে দিচ্ছি, এটি যখন লেখা তখন কিন্তু তার 3টে স্তর তিনি পেরিয়ে এসেছেন জীবনের। আর কবিতা যখন লিখছেন, কবিতা তারও আগে থেকে লিখছেন, কিন্তু যে কবিতাগুলো আমি এখানে বাছাই করে এনেছি সেগুলোর সঙ্গে কোথাও কোথাও একটা অদ্ভুত জিজ্ঞাসার জন্ম দিচ্ছে। কিরকম সে জিজ্ঞাসা? প্রথমেই বলি, অধ্যাপক আহমেদ তার বক্তব্য পেশ করার সময় ছোট্ট করে বলেছেন, আমি আরেকটু ডিটেলে যাব। কিরকম? ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমরা জানি তার একেবারে কৈশোরে, মাকে তো তিনি দেখেননি, কারণ 10 মাস বয়সে তার মা চলে গেছেন। সেই জায়গাটায় উনি যেটা লিখছেন, সেই জায়গাটা একটু পড়ি। আমার চেনাশোনা ভালোবাসা হবার আগেই মা যখন মারা গেলেন, তখন তার বয়স 19 বছর আর আমার 10 মাস। মায়ের এই অসমাপ্ত জীবন বা আমার জীবন থেকে তার এই চির অপসারণ একটা প্রাকৃতিক ঘটনা মাত্র, কিন্তু জন্ম মৃত্যুর সঙ্গে স্ত্রী জাতির একটি অতি গহন যোগ আছে। অতএব পড়শি, কুটুম্ব, স্ত্রীলোকেরা আমাকে সামনে দাঁড় করিয়ে নিরীক্ষণ করতে করতে শখেদে বলতেন, হায় পোড়া কপালিয়া, জন্মাইয়াই মায়েরে খাইছ। অপেক্ষাকৃত তরুণীরা ভুরুতে দুঃখ এঁকে বলতো, আহা ওর মা নাই, কাকে খেয়েছি, কে নেই। এসব কথা প্রথম দিকে আমার এক ধরনের নির্বোধ অস্বস্তি হতো, কিন্তু ক্রমাগত শুনতে শুনতে শেষে যে নেই তার না থাকার জন্য একটা আবছা কুয়াশা ভরা অপরাধ ভিতরে ছায়া ঘনিয়ে আনত। মনে হতো কোনো দুর্গম কারণে সংসারে আমি অস্বাভাবিক এবং একা। আরেকটু এগিয়ে যাই, মায়ের প্রসঙ্গে উনি বলছেন, পরে একটু বড় হয়ে যেদিন মার ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, তাকে এক মুহূর্তেই প্রত্যাখ্যান করলাম। শব্দটা ভাবুন, এক মুহূর্তেই প্রত্যাখ্যান করলাম। সোজা দাঁড়ানো একটি ছিপছিপে কিশোরী, নাকে পাথর বাঁধানো নোলক, মাতৃত্ব দূরের কথা, তার ঠোঁটে, চোখে, চিবুকে তখনও নারীত্বই আসেনি। এই আমার মা। আমি যদি এইটুকু পড়ার পরে একটা কবিতায় যাই, যেটা ওই ছত্রপলাশের চৈত্রে দিনশেষে এই কাব্যগ্রন্থে রয়েছে, কবিতার নামই হচ্ছে মা। কবিতাটায় উনি বলছেন, গ্রামের ছায়া ভরা জংলা পথে বালিকা মেয়ে ঘুরে বেড়ায়, মায়া আর নির্মায়ায় তার মুখখানি যেন অর্ধকালীর। শব্দটা ভাববেন,
অর্ধকালীর। দক্ষিণ বাম যেদিক দিয়েই দেখি অপরূপ। কালীর রূপ, আর পরের শব্দটা দেখুন অপরূপ। গোলঞ্চ তার মাথায় ঝরে পড়ে, বকুল ঝরে ঝরে উড়ে আসে পায়ে। নীরব গাছ জগতের এই অপাপ জনিগুলি তার বড় প্রিয়। সে নীল অপরাজিতা আর লাল জবার কাছে গিয়ে ফুলের গর্তে কু দেয়। কাকলির মতো সেই মিষ্টি ধ্বনি নীরব বনের মধ্যে দিয়ে চলে যায় তিমি মাছ, সিন্ধু সিংহের হিম জল, স্বর্ণ ঈগলদের ধু ধু আকাশ পেরিয়ে নিহারিকাদের কানে, তাদের জাগিয়ে দিতে। কবিতার নাম মা। একটু আগে উনি যেটা বলছিলেন যে এই আমার মা, কিন্তু এখানে যে বর্ণনাটা আমরা পাচ্ছি মায়ের, সেখানে অপরূপ শব্দটা আছে, অর্ধকালীর কথা রয়েছে, আবার তারপরে যে বর্ণনাটা রয়েছে তার মধ্যেও কিন্তু একটা অদ্ভুত সৌন্দর্য রয়েছে। তাহলে কি আমার মনে প্রশ্নটা জাগলো যেটা, যে তাহলে কি সত্যি এই কবিতার মধ্যে দিয়ে কবি তার মাকে যেভাবে চেয়েছেন সেটাই প্রকাশ করতে চেয়েছেন? এটা প্রশ্ন, ভুল হতে পারে, কিন্তু পড়তে পড়তে একজন পাঠক হিসেবে আমার মনে হয়েছে যে এখানে বোধহয় কিছু একটা ব্যাপার আছে। এই মায়ের প্রসঙ্গ ধরে আমি বাবার কাছে যাব, যেখানে ওই অক্ষয় মালবেরিতে উনি বলছেন যে আমার জন্মের পরে আমার প্রথম স্মৃতিটি এই রকম মনে পড়ে। দিনের বেলা, দুপুর গড়িয়ে গেছে, অথবা তখনও বিকেল হয়নি, বাইরে বৃষ্টি হচ্ছে অথবা সদ্য থেমেছে। রান্নাঘরের পাশের ঘরটিতে মেঝে বড় পিঁড়ি পেতে একগাদা কাঁথা বালিশের প্যাকিং দিয়ে আমাকে শুইয়ে রাখা হয়েছে। এরপরে আমি একটু পরের দিকে চলে যাচ্ছি। কেউ আমাকে কোলে তুলে নিয়েছিল কিনা সে কথা আর মনে নেই। ঘটনাটা সামান্য কিন্তু ইঙ্গিতময়। পরিত্যক্ত থাকার কষ্ট এবং অসহায় ক্রোধ, এই দ্বৈতই বোধহয় আমার সারা জীবনের সার সংকলন। অদ্ভুত লেখা, যেটা উনি বড় বয়সে লিখছেন, তার জন্মের পরে যে মা হিসেবে উনি বর্ণনার মধ্যে রয়েছে অনেক পা দেখতে পাচ্ছে, আসা যাওয়া করছে আমাকে ওই কাঁথা বালিশের মধ্যে শুয়ে রেখে দিয়ে, কিন্তু কেউ তুলে নিচ্ছে না। কেউ তুলে নিয়েছিল কিনাও জানি না, কিন্তু এই যে একটা অবহেলা, সেটা আমাকে কষ্ট দিয়েছিল। সেই কষ্টটাই বোধহয় আমার জীবনের সার সংকলন। যদি তাই হয়, তারপরেই বাবার একটা বর্ণনা উনি দিয়েছেন, যে বর্ণনাটায় আমি যাব না, একটু বড়, অক্ষয় মালবেরিতে আছে এবং এটা ভীষণভাবেই এখন পাওয়া যায়। কিন্তু আমার বাবা কবিতাটায় উনি বলছেন, ছোট্ট একটা কবিতা। আমার বাবা একদিন বসেছিলেন সূর্যাস্ত বেলায়, তার কিছু করার ছিল না। সেই দৃশ্য সেই সন্ধ্যা থেকে আমার উপর উত্তরাধিকার সূত্রে সবচেয়ে নিরাশা চাপিয়ে রেখে গেছে। বাবার সঙ্গে, বাবার সম্বন্ধে এই কবিতার যে পংক্তিগুলি, তাতে শেষ দিকে আমি যেটা পাচ্ছি, মালবেরিতেও সেটা পেয়েছি, কিন্তু এই বোধহয় আমার জীবনের সার সংকলন। এখানেও বলছে সবচেয়ে নিরাশা চাপিয়ে রেখে গেছে। যদি তাই হয়, তাহলে আমরা আর একটা কবিতায় যাই, যেখানে বৃষ্টি কবিতাটার নাম। এটা অনেকেই শুনেছেন, হয়তো এরকম দু একটা কবিতা খুব সহজে পাওয়া যায় বলে ইউটিউবেও পাওয়া যায়। মেহেরপুরের 100 বছর আগেকার এক অসাধারণ বৃষ্টির দিন। আমি দেখিনি, আমার বাবা দেখেছিল, যার বয়স তখন 12। বাবা দেখেছিল যার বয়স তখন 12। সহজ গণিত, আজ আমার বয়স 112 হলে আমিও বাবার পাশে বসে সেই বৃষ্টি দেখতে পেতাম। বাবা সমবয়সী আমাকে হঠাৎ ধাক্কা দিয়ে সেই জলে ভেসে যাওয়া উঠোনে ফেলে দিত।
অথবা হয়তো আমিই তাকে ফেলে দিতাম, তারপর হাসতে হাসতে হুড়োহুড়ি করতে করতে দুজনে দিঘিতে গিয়ে পড়তাম। বৃষ্টিতে বাঁশবন ভিজে গেছে, হাওয়ায় মড়মড় করে লম্বা বাঁশ নুয়ে পড়ছে, আবার সোজা হচ্ছে। বাঁশবনে ব্যাঙের ছাতার নিচে জোনাকিরা এসে আশ্রয় নিয়েছে, ঝড়ে বাদলে তাদের আগুনটুকু নিভে না যায়। ঘাট ভেসে গিয়ে জল চলে এসেছে আমের বনে। ওই ঢিবির কাছে যেন দুরাগত কোলাহল শোনা গেল। ওই জনগণ ঢিবির নিচের গ্রামে হইচই করছে, ব্যবস্থা করছে, বৃষ্টি থেমে গেলেই তারা আকাশে রামধনু তুলবে। বাবা আমার কাঁধে হাত রেখে বলল, দেখ দেখ, দেখে রাখ, পরে দুঃখ কষ্ট ভুলতে এইসব খুব কাজে দেবে। আমি বললাম, তুইও দেখে রাখ বাবা, দুঃখ কষ্ট তোরও কিছু কম আসবে না। অনেকদিন পরে বাবা তার দুঃখ কষ্ট নিয়ে আকাশে মিলিয়ে গেল। আমিও বাবার দুঃখ কষ্ট নিয়ে আকাশে মিলিয়ে যাব। মাঝখানে শুধু ৩২ বছরের ব্যবধান, যেন পলাতক মলিন শেষ রোদ্দুর। এখানে বাবার সঙ্গে তার যে সম্পর্কটা দেখানো হচ্ছে, যেটা ডক্টর অধ্যাপক আহমেদ একটু আগে বলছিলেন, যে বাবার সঙ্গে তার একটা অদ্ভুত সম্পর্ক। ওই খেতে বসার সময় একটা বেশ মধুর সম্পর্ক, অন্য সময়টা দেখা যায় যে না, সেরকম কিছু না। এই বাবার সঙ্গে তার কিরকম সম্পর্ক ছিল তার একটা ছোট্ট উদাহরণ অক্ষয় মালবেদীতে আছে, একটুখানি পড়ি। একদিন বিকেলে বাবার প্রচন্ড গর্জন শুনে ঘুম ভেঙে গেল। ভয় ভয় গিয়ে দেখি দাদু আর ঠাকুমার সঙ্গে বাবা বিশ্রীভাবে ঝগড়া করছে। খড়গ হাতে বৃদ্ধ দ্রোণের প্রতি ধাবমান ধৃষ্টদ্যুম্নের মতো তার চোখের তারা রাগে ঘুরছে। দাদু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। ঠাকুমা চিৎকার করে কি যেন বলছেন। বাবা মর্মান্তিক ভাষায় তাকে হতবাক করে দিল। ঠাকুমার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। ছোট মা আর বড় মা ত্রিসীমানায় নেই। আর সেই স্তব্ধ মূর্তির দিকে তাকিয়ে আমার বুক মুচড়ে উঠল। অন্ধের মতো ক্রোধ ফুঁসে উঠল সারা শরীর জুড়ে। ক্ষমতা থাকলে আমি তৎক্ষণাৎ বাবার উপর ঝাঁপিয়ে পড়ে তার টুটি চিপে ধরতাম, টুটি ছিঁড়ে ফেলতাম। কিন্তু শুধু অসহায় হয়ে উঠোনের একপাশে দাঁড়িয়ে দেখলাম ঠাকুমা দাদুকে নিয়ে আস্তে আস্তে ঘর থেকে নেমে পশ্চিম পুকুরের দিকে চলে যাচ্ছেন। এরপরে একটু সরে আসি, আরো রয়েছে। দুদিনে পৃথিবী আমার কাছে তেতো হয়ে উঠল। হাওয়ায় যেন শুকনো ধারালো বালি উঠছে। খেতে বসলে ভাতে সেই বালি, ঘুমোলে গলার মধ্যে সেই বালি। ৩ দিনের দিন আমি আর থাকতে না পেরে চেঁচিয়ে বললাম, বাবা মরে যাক, মরে যাক, মরে যাক। সারা বাড়ি সেই কথা শুনল। বড় মা আমার মুখ চেপে ধরল। আর সেই দিনই রাত্রে বাবার জ্বর হলো। ২-৩ দিনে সেই জ্বর ঘোরালো হয়ে বাবা ভুল বকতে লাগলো। যে ঠাকুমা দাদুকে বাবা ওই রকম অপমান করেছিল, ঠাকুমা ৫ দুয়ার দিয়ে এসে বাবার পাশে বসলেন। দাদু কবিরাজ মশাইকে ডাকতে গেলেন। কাকা কোত্থেকে উদয় হয়ে পকেট থেকে ছুরি বার করে বাঁধন টাধন কেটে ওই পার্টিশনের বেড়া খুলে ফেলে দিলেন। একটা পার্টিশন দেওয়া হয়েছিল। সপ্তাহখানেক পরে বাবা যেদিন ভালো হয়ে উঠে ভাত খেল, সেদিন ঠাকুমা আমাকে খুব বকলেন। শিশুদের অভিশাপ বড় সাংঘাতিক জিনিস। ওইসব বলার পরেই বাবার অসুখ হওয়া দেখে আমি নিজেই ভয় ভয় আর লজ্জায় লুকিয়েছিলাম। এখন অসুখ সেরে যেতে আমার অপরাধ চলে গেল, আর বাড়িটাও আবার ঠিকঠাক হয়ে গেল। এই যে সম্পর্কের একটা টানাপোড়েন, যেটা আমরা অক্ষয় মালবেরীতে পাচ্ছি। পরবর্তীকালে আরো কবিতা আছে, বাবার কিছু কিছু রেফারেন্সের আরো কবিতা আছে। সেই সব জায়গায় আমরা যখন কবিতাগুলো পাচ্ছি, তখন দেখতে পাচ্ছি যে দুটোর মধ্যে একটা কিরকম যেন বৈপরীত্য। মনীন্দ্রগুপ্তর অনেক কবিতাতেই দেখেছি, একই কবিতাতেই দেখেছি, শুরু হচ্ছে একভাবে, শেষ হচ্ছে আরেকভাবে। এবং সেই বৈপরীত্য আরো ভালোভাবে বললে তার মধ্যে যে বৈচিত্র্য, সেটা আমাকে অল্পই পড়েছি, কিন্তু যতটুকু পড়েছি আমাকে বেশ নাড়া দিয়েছে এই ব্যাপারগুলো। এবারে আরেকটু আসি।
তিনি কবি যে হবেন প্রথম পর্বেই কোথাও কি তার ইঙ্গিত ছিল? আমাকে একটু জল খেতে হচ্ছে, বিশেষ করে ওই যে বললাম আমার একটু শারীরিক অসুবিধার জন্য। তিনি যে কবি হবেন প্রথম পর্বে, তিনি যখন একটা কিশোর বেলার মধ্যে দিয়ে যাচ্ছেন, তখনই কি তার কোনো ইঙ্গিত ছিল? আমি কবিতায় পরে আসছি, আগে মালবেরিতে যাই। উনি বলছেন, আমি একলা বালক, প্রকৃতি আর বই আমার দুই সাথী হয়ে উঠল। তারপরে বলছেন, আমি কখনো পাহাড় দেখিনি, কিন্তু পড়ামাত্র উঁচু জনমানবহীন বিজন দেশে দীর্ঘ সরল গাছপালার মধ্যে দিয়ে বাতাস বয়ে যেতে লাগলো। পড়ামাত্র মানে কি পড়েছিলেন সেটা উনি লিখেছেন। পাহাড়ের পরে পাথরের ঘরে আমার জন্মস্থান, বিজনে যেথায় বায়ু বহে যায় বহিয়া বিহগ গান। তারপরে উনি আবার লিখছেন, আমি তখনো পাহাড় দেখিনি, কিন্তু পড়ামাত্র উঁচু জনমানবহীন বিজন দেশে দীর্ঘ সরল গাছপালার মধ্যে দিয়ে বাতাস বয়ে যেতে লাগলো। তার উদাসীন অলস মর্মর আমি কত ভাবে শুনতে পেলাম। বাতাসে অদৃশ্য নীল ঋজু রেখা দেখতে পেলাম। ভাবুন, কিশোরবেলার একটি ছেলে, সে ভাবছে এই কথা যেটা মনীন্দ্র গুপ্ত লিখছেন বড় বয়সে, কিন্তু সেই কিশোরবেলা তাকে নাড়া দিচ্ছে। অদৃশ্য নীল ঋজু রেখা দেখতে পেলাম, পাতা উড়ে উড়ে পড়ছে, তারপর আরো অনুপুঙ্খ, আরো অনুপুঙ্খ। এই সুখ ইন্দ্রিয় নির্ভর নয়, ইন্দ্রিয়াতীত নয়। পঞ্চেন্দ্রিয়ের গভীরে আরো পঞ্চেন্দ্রিয় আছে, সেখানে এসে এই সুখ মৃদু ঢেউ দেয়। এই যে কথাটা উনি অক্ষয় মালবেরিতে লিখছেন, পরবর্তীকালে তার মৌপোকাদের গ্রাম, এই 1974 সালের যে কাব্যগ্রন্থ সংকলনটি গ্রন্থটি বেরিয়েছে, সেখানে শব্দ বলে একটি কবিতা লিখছেন। সেখানে লিখছেন, বনজ গন্ধের তুল্য কিছু শব্দ ক্রমে তার কবিতায় আসে, কেননা সে পাখিদের মতো শীত দুপুরে গহন বনবাসে ঝরা পাতাদের মধ্যে ঘুরেছিল বাল্যকালে পোকাদের কামুফ্লাজে, শুয়েছিল কড়াইশুটির খেতে বুক পেতে আলস্যে সবুজে। তার কিছু শব্দে বেশ রং ছিল এবং আঘাত, কেননা সে দেবতার সঙ্গে দিয়াসিনীদের উড়ন্ত সাক্ষাৎ দেখেছিল আকাশ ও পৃথিবীর মধ্যশূন্যে। দেখেছিল মেঘের করেণু। করেণু শব্দটা আমাদের কাছে খুব পরিচিত শব্দ নয়। করেণু বলতে মেঘ, হস্তি। হ্যাঁ, আমরা মেঘেও হাতির একটা অবয়ব মাঝে মাঝে দেখি। করেণু মানে হস্তিও বলে, হস্তি শাবকও আছে। আমি ঔদ্ধত্য প্রকাশ করছি, আমার সামনে বাংলার অধ্যাপক বসে আছেন। হ্যাঁ, দেখেছিল মেঘের করেণু নেমেছে গোধূলি জলে, প্রিয় নারীটির মুখে ঝরে যায় অলিকের রেণু। কি সুন্দর লাইন সমস্ত। তার কিছু শব্দ ক্রমে শব্দহীনতার দিকে যায়, কেননা এখন তার দিন কাটে ভ্রমরের মতো, বিশাল পদ্মের মধ্যে মুগ্ধ মধুপান ক্রমাগত, ক্রমে মাতোয়ারা বুঁদ ক্রমে অতলের ধ্বনি শুনতে পায়। তো এই যে কবিতাটা পরবর্তীকালে 74-এর কাব্যগ্রন্থে বেরোচ্ছে, আর মালবেরিতে আমরা যখন তার ভাবনার কথাটা পাচ্ছি, যে বাতাসের মর্মর, সেই বাতাসের মধ্যে যে একটা নীল ঋজু রেখা তিনি দেখতে পাচ্ছেন, একটা কবি মন ছাড়া এটা সম্ভব কি? আবার মনে আমার প্রশ্ন জাগলো, তাহলে ওই কৈশোর থেকেই কি তিনি কবিতার সন্ধানে তার অলক্ষ্যে, যেটা বারবার অধ্যাপক আহমেদের বক্তব্যে ফিরে এসেছে, ঘুরে ফিরে তার ক্ষেত্রেও হয়েছে? এবারে আরেকটা কবিতা পড়ব, সেই কবিতাটার সঙ্গেও ছোট্ট করে এই মালবেরি থেকে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করব। আমি বেশিক্ষণ সময় নেব না। আমার গুরু কবিতাটার নাম।
আমার গুরু, এটাও ওই মৌপোকাদের গ্রাম, ওই কাব্যগ্রন্থে আছে। বিকেলে রাভি নদীর পাড়ে শুকনো ঝাঁটি ঘাসের ঝোপ আর কয়েকটা শিশু গাছ, ওপারে জাহাঙ্গীরের কবর মিনারেট। সূর্য অস্তে যায়, কোর্ট মার্শাল হওয়া পাঠান বিশাল বুক চিতিয়ে দুই হাত দিগন্তে ছড়িয়ে চেঁচিয়ে উঠল, হা, নঙ্গা সে খুদা ভি ডরতে হ্যাঁ। শুনে নদীর বুকের মধ্যে ন্যাংটো মাছ আনন্দে লাফ দিল। আমি সেই মুহূর্ত থেকে তার চেলা। একটা ছোট্ট কবিতার মধ্যে যে দৃশ্যকল্প এবং তার ভেতরের কথাটা বলছেন, মালবেরিতে একটা জায়গায় আমরা পাচ্ছি যেখানে উনি বলছেন যে আমার হাত অনন্তে ঘাই মারছে। ওইখানে ওই যে বিশাল আকাশে হাত তুলে যে চেহারাটার পরে সেই ন্যাংটো মাছ আনন্দে লাফ দিয়েছিল, এখানেও সেই ঘাই মারার কথাটা বলা হচ্ছে। আমি আর জায়গাটা পড়ছি না। এই দুটোর মধ্যে কোথাও কি আমি মিল পাচ্ছি? আমি জানি না, আমার ভুল হতে পারে, কিন্তু পড়তে পড়তে আমার কাছে যেন সেই দৃশ্যকল্পগুলো অদ্ভুতভাবে এই দুটোর মধ্যে কোথাও একটা মিল এনে দিচ্ছে, একটা প্রশ্ন জাগিয়ে তুলছে। আমি এই পোর্শনে যাচ্ছি না, এই অংশটাতে যাচ্ছি না, যেটা আমাদের সকলের কাছে ভীষণ প্রিয়। আমরা জানি একসময় আমরা ছোটবেলায় অনেকে ঘুঘুসই বড়দের কাছে গিয়ে বলতাম আমাকে ঘুঘুসই করো। এই দাদুর কাছে সে কিন্তু অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যেও সেই আদরটুকু পেয়েছে। এই আমাদের মনীন্দ্রগুপ্ত তার কৈশোরে। আমি সেখানে যাচ্ছি না, সেখান থেকে চলে যাব ছবির ব্যাপারে একটুখানি বলার জন্য। ছবির ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে এই যে বইটা, এই বইটার প্রচ্ছদ থেকে শুরু করে ভেতরের সমস্ত ছবি কিন্তু কবির নিজের আঁকা। এবং আমরা যদি দেখি এই বইটার মধ্যে যে ছবিগুলো সবই সাদা কালোয়, রঙের ব্যবহার কিন্তু করেননি। কিন্তু সাদা আর কালো কি রং না? আমরা বলি সাদাটা কোনো রং নয়। আমি ওই দিকে যাচ্ছি না। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা ওর ছিল অন্যরকম ভাবে। কিরকম ভাবে? উনি বলছেন, অর্থাৎ মনীন্দ্রগুপ্ত লিখছেন এই মালবেরিতে, প্রথমবার যখন নন্দলাল বসুর সঙ্গে দেখা করি। আচ্ছা, এইখানে একটা কথা আমার জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে আমরা জানি তৃতীয় পর্ব শেষ হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পরে উনি যখন ফিরে আসছেন সেইখানে তৃতীয় পর্ব শেষ হয়ে যাচ্ছে তার তারুণ্যের একটা অংশে। কিন্তু এখানে এই দ্বিতীয় পর্বে মনীন্দ্রগুপ্ত লিখছেন, একটা লাইন রয়েছে, লাইনটা এরকম, আমার বয়স যখন 24-25 বছর, তখন ছবির টানে, বৈতালিকের টানে, সুরেন করে স্থাপত্যের টানে, খোয়াইয়ের উপর অপরাহ্ন দেখার টানে আমি শান্তিনিকেতনে যেতাম। তাহলে 24-25 বছর বয়সে তিনি যখন শান্তিনিকেতনে যাচ্ছেন, সেটা দ্বিতীয় পর্বে আসছে কি করে? এটা আমার পড়তে পড়তে হঠাৎ মনে হয়েছে যে তিনি তো বিশ্বযুদ্ধ থেকে ফিরছেন, তারপরে তো তার 24-25 বছর বয়স আসছে। তাহলে এখানে উনি নিজেই লিখছেন 24-25 বছর বয়সে আমি শান্তিনিকেতনে যেতাম, এবং সেখানেই নন্দলাল বসুর সঙ্গে তার আলাপ। তো যাই হোক, প্রশ্ন বারবারই জাগছে, সেটাই তুলে ধরছি, যদি কখনো উত্তর পাই, কারণ তিনি তো আর নেই উত্তর দেবার জন্যে। হ্যাঁ, প্রথমবার যখন নন্দলাল বসুর সঙ্গে দেখা করি, তার কাছে আমার রং লাগাবার সমস্যা নিয়ে কতগুলো প্রশ্ন ছিল, আবারও প্রশ্ন। আকাশ থেকে আসা আলোর উজ্জ্বলতা কিছুতেই আমি আঁকতে পারি না। বিকেলের আলো, মেঘের গায়ে সন্ধ্যার আলো, চাঁদের আলো আঁকতে গেলে সমস্ত আলোর উপরে ছায়া পড়ে। শেষে দেখি বেশি রং লাগিয়ে ছবি আরো ময়লা হয়ে গেছে। সেদিন তখন বেলা 9টা-10টা, বাইরে বীরভূমের বেশ চড়া রোদ। নন্দলাল আমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নন্দনে এলেন। তালা খুলে ঘরে ঢুকলেন, মাথা থেকে পাট করা ভিজে গামছাটি নামিয়ে যথাস্থানে রেখে তার আসনে বসলেন। তারপর আমার জিজ্ঞাসা ও সমস্যার উত্তরে বললেন, দেখো, আলো ওভাবে আঁকা যায় না। প্রকৃতি যে আলো ফোটায়
সে আলো আমরা কি করে আঁকবো? আমি যে এতকাল ধরে আঁকছি, আমিই পারি না। তাহলে এই রং নিয়ে আলো আর ছায়া কিভাবে দেখাবো? ইতিমধ্যে ঘরের লাল মেঝেটিতে কানাই সামন্ত এসে নিঃশব্দে বসেছেন। নন্দলাল বাইরের দিকে তাকিয়ে বললেন, ওই দেখো, জানলার পাশে কাঞ্চন গাছে রোদ পড়েছে। যেখানটায় রোদ পড়েছে সেখানটা সাদা, আর যেখানে পড়েনি সেখানটা কালো, অর্থাৎ আলো আর ছায়া। সাদা কাগজে শুধু কালো রং দিয়ে এই আলো ছায়া আঁকা যায়। কালো এই রংটাই যথেষ্ট। আমি কাঞ্চনের ঝোপে স্পষ্ট সাদা কালো দেখছি। এরপরের লাইনগুলো খুব দরকারি। তুমি দেখতে পাবে না, তোমার বয়স হয়েছে, ওই 24-25, তোমার বয়স হয়েছে, তোমার বুদ্ধি তোমাকে দেখাবে সবুজ, সবুজ আর কম সবুজ, গাঢ় সবুজ আর হালকা সবুজ। ছোট ছেলেরাই ঠিক দেখে। আমি এখন ছোট ছেলেদের মতো দেখার চেষ্টা করি। নন্দলাল বলছেন, তোমার বয়স হয়েছে, বুদ্ধি হয়ে গেছে, তুমি এখন পারবে না। একটা অদ্ভুত শিক্ষা, কিন্তু যে শিক্ষার মধ্যে উনি যেটা বললেন সেটা কিন্তু পারবে না কথাটা অন্যভাবে বললেন, যে তোমার মনটা যেভাবে তৈরি হয়েছে সেভাবে পারবে না, আমি এখন ছোটদের মতো দেখি, তুমি দেখো তাহলে তুমিও পারবে। এইখানে একটা কবিতার কয়েকটা লাইন, শরৎ মেঘ ও কাশফুলের বন্ধু, এই কবিতার কয়েকটা লাইন, পুরো কবিতাটা না। মুক্তাঞ্চলের পতাকা কেমন হবে চিন্তা করি, যামিনী রায় নাকি পুলিশের উর্দির রং আর ছাঁটকাট নিয়ে ভাবতেন। এসব ছোটখাটো জিনিসে অবহেলা করা ঠিক না, বোঝা উচিত। একটা ভুল রঙের ছোপ পুরো ছবিটাকেই অশান্ত করে দিতে পারে। এই যে শেষ লাইনের শব্দগুলো ব্যবহার করলেন, একটা ভুল রঙের ছোপ গোটা ছবিটাকেই অশান্ত করে দিতে পারে, যেটা উনি এখানে লিখেছিলেন, বেশি রং লাগিয়ে ছবি আরো ময়লা হয়ে গেছে, এই মালবেরিতে উনি লিখেছেন। এই ধরনের প্রশ্নগুলো আমাকে পড়তে পড়তে কবিতা এবং মালবেরি অদ্ভুতভাবে নাড়া দিয়েছে। জানি না এবারে যেটা এই চাওয়া পাওয়া বা অপ্রত্যাশিত ব্যাপারটা, এটা দু একটা ছোট্ট কবিতার মধ্যে দিয়ে আমি বলে শেষ করব। অপ্রত্যাশিত পেয় কবিতাটার নাম, এটা নীল পাথরের আকাশ এই কাব্যগ্রন্থে। মাছরাঙা চিল বকের খাবার নিয়ে ছোট্ট পুকুরটি যেন পাড়া গেয়ে মেয়ে, নীরবে বিছিয়ে আছে গাছের আড়ালে, বুক ভরা জল, স্নেহ। মাঝে মাঝে এসে ওর কাছটিতে বসে, ঢিলে হয়ে যায় বহু গিঁট পড়া রশি। ঢিলে হয়ে যায়, উনি শব্দগুলো ব্যবহার করেছেন, বহু হাইফেন গিঁট হাইফেন পড়া রশি। হঠাৎ হাতের কাছে, হঠাৎ হাতের কাছে পেয়ে যাই আমি অপ্রত্যাশিত পেয়। এই যে পুকুরটির কাছে বসে আছে যাকে একটি পাড়া গিয়ে মেয়ে মনে হচ্ছে, হঠাৎ পেয়ে যাই আমি অপ্রত্যাশিত পেয়, সেখানেই আমার পানীয় জল আমি যেন পেয়ে যাচ্ছি। এই যে কবিতাটার মধ্যে শেষ দিকে একটা কি বলবো অস্তিবাচক বা পজিটিভ নোট, এটা কিন্তু অদ্ভুতভাবে তার অনেক কবিতাতেই এসেছে। যেমন আরেকটা, সমস্তই নেব, নেব সমস্তই নেব, আংরার আগুন নেব বুক ভরে, রক্তমুখ সাপের কামড় নেব, হাওয়া ফুলের গভীর ছুঁয়ে, ফুলের গভীর ছুঁয়ে আসা, তুমি যা দিয়েছ সব নেব, ঝিঙে ফুলি রোদের ঝলক, সিঁদুরে আমের অভিমান, গাঢ় মেঘে নুয়ে পড়া বৃষ্টি ভেজা জামের বনের দুঃখ, নেব সব নেব। সুনীল আকাশে তুমি হেসে উঠলে, আমি ধারা পতনের বনে ভিজতে ভিজতে সমস্ত কুড়ব। অদ্ভুতভাবে এই মানুষটির কখনো পুরোটাই পজিটিভ, কখনো আবার
পজিটিভ বলতে বলতে শেষে গিয়ে উল্টো বলছেন। যেমন যদি এইখানে আসি, বাড়িটা না, বাড়িটা পড়ি একটু। এটা ছত্রপলাশ ওর যে কাব্যগ্রন্থ, আমি পুরো নামটা বললাম না, চৈত্রে দিনও শেষ। আমি পারি না, কিন্তু তোমরা প্রত্যেকটি পরিবার বাড়ি তৈরি করো, আনন্দময় বাড়ি। শব্দটা দেখুন, আনন্দময় বাড়ি। আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্ল্যান করে দেব, নিজে দেখাশোনা করে বানিয়ে দেব। গোনাগুনতি খোলা সিঁড়ি ছাদে উঠে গেছে সমানভাবে, যেন শিশুরা মনে করবে তারা আকাশে উঠছে। বাজ পাখি দুপুর মৌতাতে পাহাড় চূড়ো ভেবে জলের ট্যাঙ্কে এসে বসবে। আবার ঝড়ের মধ্যে মনে হবে কংক্রিটের এক বেঁটে পালোয়ান চার হাত পায়ে উবু হয়ে মাটি আঁকড়ে ধরেছে, প্রতিদ্বন্দ্বী কিছুতেই তাকে চিৎ করতে পারছে না। ফার্নিচারও আমি ডিজাইন করে দেব, আপহোলস্টারি পছন্দ করে দেব। ধূসর সবুজ জলের মধ্যে তন্নঙ্গী সরল পুঁটি যেমন ঝিকমিক করে, তেমনি ছায়াচ্ছন্ন ঘরে তোমাদের কিশোরী মেয়েটিকে মাঝে মাঝে দেখা যায়, কাজ করছে, বই পড়ছে। দিনশেষে বাড়ি ফিরে নিজের কোচটিতে বসে বলিষ্ঠ রুই মাছের মতো তুমি শান্তি পেতে পেতে দেখবে মৃদু আলোয় তোমার চারপাশে জলজ কুসুমেরা দুলছে। এরপরে লাইনগুলো শুনুন। আমার নিজের বাড়ি কেমন হবে সে কথা ভাববার সময় আজ পেরিয়ে গেছে। অদ্ভুত বৈপরীত্য, নাড়া দিয়ে যায়। আমি কবিতার জায়গা শেষ করছি, একদম শেষ করব যেটা আমরা সাধারণত কবিতা বা তার অন্য গদ্যে নয়, একটা ছোট্ট অংশ পড়ব। আমি প্রথমে নামটা বলছি না, যদি ওকে বাদ দিয়ে, অধ্যাপক আহমেদকে বাদ দিয়ে। এইখানটাতে সেদিন দুপুর বেলায় আইবেক্সরা চলে বেড়াচ্ছিল। এই উঁচুতে পাহাড়ের কোলে একটা প্রাকৃতিক সুড়ঙ্গ তৈরি হয়েছিল, শব্দ শোনা যায়। সুড়ঙ্গটির মধ্যে কোথাও তলদেশ থেকে প্রস্রবণ উঠে কলকল ঝরঝর করে বয়ে গিয়ে ওই মুখ দিয়ে বেরিয়ে যায়। সেই জলে প্রাণ সঞ্জীবনী অথবা পাহাড়ের ম্যাজিক খনিজ মেশানো ছিল। সেদিন দুপুরবেলায় আইবেক্সরা চড়ে বেড়াচ্ছিল। সুড়ঙ্গের এদিকের মুখের গোড়ায় আলগা ছড়িয়েছিল চক্র আঁকা কতগুলো নুড়ি। ছাগলদের দলপতির খুরের চাট খেয়ে হঠাৎ একটা অদ্ভুত দর্শন নুড়ি লাফিয়ে উঠে ঢুকে গেল সেই সুড়ঙ্গে। তারপর শব্দ জাগলো, বলিষ্ঠ হাতে কি যেন জল টেনে টেনে সাঁতরে যাচ্ছে। আর কি আশ্চর্য, প্রাচীন এলিক্সার অফ লাইফ বা সঞ্জীবনী জলধারা পেরোনো এক সাঁতারে নুড়িটি বদলে গেল প্রাণীতে। নুড়িটা ঢুকেছিল সুড়ঙ্গের এই মুখ দিয়ে, আর যখন ও মুখ দিয়ে বেরোলো তখন সে আর নুড়ি নেই, হয়ে গেছে একটা বাঁদর। জল ঝরছে তার ভেজা শরীর থেকে, গায়ের বাদামি রঙের লোম পরিচ্ছন্ন ও স্বাস্থ্যবান। সে পিটপিট করে একবার চারদিকে তাকালো, তারপর হাতের তালু দিয়ে কপালের জল পুঁছল। অবাক হয়ে মাথার উপরে আকাশ আর পাশে বনের দিকে তাকালো। তার দুটো হাত দুটো পা কিভাবে ব্যবহার করবে স্পষ্ট বুঝতে পারছিল না। তারপর শেষে চার হাতে পায়ে হেঁটে সামনের দিকে এগোলো। এটা হচ্ছে এই মনীন্দ্র গুপ্ত, যিনি অক্ষয় মালবেরি লিখেছেন, যিনি অল্প যে কটা কবিতা আজকে পড়লাম বা অধ্যাপক আহমেদ যে সমস্ত কবিতাগুলো শুনিয়েছেন, তার বাইরে এটাও মনীন্দ্র গুপ্তর লেখা। নুড়ি বাঁদর, নুড়ি বাঁদর সেই উপন্যাসের ছোট্ট একটু অংশ। এবং এইটুকু পড়ার পরে কিন্তু অসম্ভব একটা, বাকিটা কি তাহলে? বাকিটাই কি কিন্তু শেষকালে চমক আছে, কিন্তু সে চমকে অনেক রকম রং আছে, যার মধ্যে আমাদের জীবন আবার এসে গেছে, আমাদের প্রকৃতি এসে গেছে, আমরা কিভাবে তাকে নষ্ট করছি তারও ইঙ্গিত এসে গেছে। এইখানেই বোধহয় একজন
সফল মানুষ, যিনি শুধু কবি নন, যিনি শুধু ঔপন্যাসিক নন, যিনি শুধু গল্পকার নন, যিনি শুধু চিত্রশিল্পী নন, তিনি এমন একজন মানুষ যাকে বুঝতে আমাদের সময় লাগে শতবর্ষ পরেও। নমস্কার।